আজকের স্ম্যাকডাউন তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো দেখেছো, কিন্তু আজকের স্ম্যাকডাউন থেকে একটা গোপন হিন্ট কি তোমরা বুঝতে পেরেছো যেটা ডাব্লিউডাব্লিউ আমাদের দিয়েছে? মানে একটা এমন ঘটনা হয়তো খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে, যেটার জন্য আমরা প্রায় কয়েক বছর ধরে অপেক্ষা করে আছি। কী ঘটনা বলবো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. দেখো, আজকের স্ম্যাকডাউন হয়তো স্পেশাল কোনো এপিসোড হয়নি, কারণ আজকের স্ম্যাকডাউনে সেরকম কিছু ছিল না। মানে তোমরা যদি শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসের সেই ট্যাগ টিম ম্যাচটার কথা বলো, যেটা তারা জিতে গেছে, আর সেই ম্যাচের মাঝখানে আমরা ব্লেক মনরোকে দেখেছি, আর এটা হয়তো তার মেন রোস্টারের প্রথম অ্যাপিয়ারেন্স ছিল, মানে দর্শকের মধ্যে থেকেই। এবার ধীরে ধীরে হয়তো ব্লেক মনরোকেও মানে মেন রোস্টারে আনা হবে, তো সেই সব তো হয়েছে। তাছাড়া আমরা জালিনা ভেগা আর অ্যালিস্টার ব্ল্যাককে দেখেছি, তাদের একটা ব্যাক স্টেজ প্রোমো ছিল। এছাড়া আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পেয়েছিলাম যেখানে লস লুথারিওস ফেস করছিল এমসিএমজিকে, তো সেই ম্যাচটাও এমসিএমজি জিতে গেছে। তো এই সব তো বড় ব্যাপার না, কিন্তু আজকে স্ম্যাকডাউন থেকে যে বড় জিনিসপত্রগুলো হয়েছে তার মধ্যে একটা ছিল যে জেকব ফাটুকে কে অ্যাটাক করেছে। আর তোমরা যদি ভেবে থাকো যে এটা তো খুবই সহজ, এটা তো ড্রিউ ম্যাকেন্টায়ার করেছে, তো না, তোমরা হয়তো ভুল ভাবছো। কিন্তু এই রহস্যে আসার আগে আর একটা ম্যাচকে নিয়ে কথা বলা যাক, যেটা হলো স্যামি জেনের ইউএস চ্যাম্পিয়নশিপ ওপেন চ্যালেঞ্জ, যেখানে আজকে সবার প্রথমে সেটা অ্যাকসেপ্ট করতে এসেছিল দ্য মিজ। কিন্তু মিজ যেমন আগের উইকে কারমেলো হেইসকে পেছন থেকে অ্যাটাক করে দিয়েছিল, তো তার বদলা তো কারমেলো হেইস নিতই, তো কারমেলো হেইস আজকে মিজকে পেছন থেকে অ্যাটাক করে দিয়েছে। তো তাদের হিসাব তারা বুঝে নিয়েছে, কিন্তু ওপেন চ্যালেঞ্জ তো তখনও অ্যাক্টিভ ছিল। এবার এখানে রিটার্ন হয় প্রায় 1 বছর পর ইলিয়া ড্র্যাগনোভের। এবার ইলিয়া ড্র্যাগনোভকে নিয়ে আমি একটা কথা বলবো। আমি না প্রথম দিকে যখন ইলিয়া ড্র্যাগনোভ মেন রোস্টারে এসেছিল, তাকে নিয়ে বহুত হাইপ ছিল, তার অনেক ফ্যান বেস ছিল, মানে অনেকটা হিউজ ফ্যান বেস ছিল। কিন্তু আমি কখনোই না ইলিয়া ড্র্যাগনোভের হাইপটা সেইভাবে বুঝতাম না। মানে আমার পার্সোনালি ইলিয়া ড্র্যাগনোভকে দেখে কখনো সেরকম মনেই হয়নি যে এই একটা বিগ ডিল। কিন্তু আজকে আমার মাইন্ডসেট পরিবর্তন হয়েছে, আর আজকে যখন ইলিয়া ড্র্যাগনোভ এসেছিল আর তারপর তার আর স্যামিসনের মধ্যে যে ম্যাচটা হয়েছে না, এরপর আমি বুঝতে পেরেছি কেন ইলিয়া ড্র্যাগনোভকে এতটা হাইলি রেট করা হয়। আর ইলিয়া ড্র্যাগনোভের মধ্যে একটা ব্যাপার তো আছে, এটা আজকে আমি মানে বুঝতে পেরেছি, আর আমি তার জন্য আমার মন পরিবর্তন করেছি। আর এখন আমিও বলবো যে হ্যাঁ, এই ইলিয়া ড্র্যাগনোভের মধ্যে দম তো আছে। বিশেষ করে ম্যাচের মধ্যে সে যেইভাবে তার এক্সপ্রেশনস দেয়, তার যেই ইন্টেন্সিটিটাকে সে শো করে, সেটা একটা আলাদাই লেভেলের ভাই। আর ইলিয়া ড্র্যাগনোভকে দেখে মনে হয় সে একজন ফাইটার। মানে সে কোনো রেসলিং ম্যাচে কম্পিট করছে না, সে ফাইট করছে, আর তার সামনে যেই থাকবে না তাকে সে মানে একটা মানে ব্যাটেল ফিল্ডে নামতে বাধ্য করে দেবে। তো আজকে তার আর স্যামিজেনের মধ্যে ম্যাচটা তো দুর্দান্ত হয়েছে। এই ম্যাচে আমরা কিছু ক্লোজ পিনফল দেখেছি, মানে যেখানে প্রায় 2.5 কাউন্টে সবাই কিক আউট করেছে, মানে স্যামিজেনও কিক আউট করেছে, ইলিয়া ড্র্যাগনোভও কিক আউট করেছে। তো ওই দিক থেকে আমরা দেখেছি যে স্যামিজেন তার হিলোভা কিক মারতে গেছিলো অনেকবারই, কিন্তু একবারও সে সাকসেসফুল হয়নি। আর লাস্ট টাইম সে যখন মারতে গেছিলো হিলোভা কিক, তখন আমরা দেখতে পেয়েছিলাম সোলো সিকোয়ার সেখানে তাকে ডিস্ট্র্যাক্ট করেছিল। আর সোলো সিকোয়ার ডিস্ট্র্যাকশনের ফায়দা তুলে আমরা দেখতে পাই ইলিয়া ড্র্যাগনোভ সেখানে আর কি একটা সুযোগ পেয়ে যায়, আর লাস্টে সে তার ফিনিশার দিয়ে এই ম্যাচে স্যামিজেনকে হারিয়ে হয়ে যায় ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, যেটা হয়তো এই সময় এক্সপেক্টেড ছিল না। মানে স্যামিজেনের কাছ থেকে এখনই চ্যাম্পিয়নশিপ চলে যাবে, যেখানে সে উইকের পর উইক এসে আর কি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিল, যেগুলো দেখতেও ভালো লাগছিল। কিন্তু যাই হোক না কেন, ইলিয়া ড্র্যাগনোভের রিটার্নের পর মানে তার প্রথম ম্যাচেই সে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো এটা তো তার জন্য একটা বিশাল বড় ব্যাপার। আর যেমন বললাম, আজকে সে যেটা আর্ন করেছে, ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ তো আর্ন করেইছে, তার সাথে আমার রেসপেক্টও আর্ন করেছে। মানে আমিও বলবো যে হ্যাঁ, এই সুপারস্টারটার মধ্যে দম আছে, এর মধ্যে পোটেনশিয়াল আছে, একে যদি ডাব্লিউডাব্লিউ ভালো মতো ইউজ করে এই একটা উঁচু লেভেলে যেতে পারে। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটে সেটাও বেশ মজাদার ছিল, কারণ আমরা দেখতে পাই যে আবার আমাদের এমএফটিরা চলে আসে, এসে স্যামিজেন ইলিয়া ড্র্যাগনোভ দুজনকেই অ্যাটাক করে দেয়। আর তারপর সোলো সিকোয়া আসে, আর সোলো সিকোয়া এটা মনে করাতে চায় যে সবাই হয়তো ভুলে গেছে, কিন্তু স্ম্যাকডাউনকে এমএফটিরাই চালাচ্ছে। সেই সময় আমরা দেখতে পাই বো ড্যালাস মানে আঙ্কেল হাউডির একটা প্রোমো স্ক্রিনে চলতে থাকে, আর আঙ্কেল হাউডি তারপর তাদেরকে মনে করিয়ে দেয় যে তাদের পেছনে কারা আছে সেটাও যেন তারা লক্ষ্য রাখে। আর তারপর আমরা দেখতে পাই পেছন থেকে পুরো হোয়াইট সিক্স চলে আসে, আবার তাদের মধ্যে একটা ফেস অফ হয়, আর আজকেও সোলো সিকোয়া তার এমএফটিদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তার মাঝখানে যেইভাবে আজকেও টামাটোঙ্গা আই 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 করছিল, সেটাও একটা বিশাল মজাদার ব্যাপার ছিল ভাই।
টামাটোঙ্গার এই আই 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 এইটাকে আমি খুব এনজয় করি। তোমাদের কি মানে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি পার্সোনালি খুব এনজয় করি। কিন্তু এইভাবে এই এমএফটি আর হোয়াইট সিক্সের মধ্যেও যে একটা ফিউড বিল্ড আপ হচ্ছে, আর এমএফটিদের সাথে তো আজকে মানে কি বলবো, মানে সবার সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে এমএফটিরা। আজকে রে ফিনিক্সের সাথেও পাঙ্গা নিয়ে নিয়েছিল। রে ফিনিক্স মাঝখানে বাঁচাতেও এসেছিল, মানে বাঁচাতে এসেছিল বলতে যখন আর কি স্যামিজেন আর ইলিয়াট একটু মার খাচ্ছিল তখন রে ফিনিক্স এসেছিল, কিন্তু ও বেচারা একা আর কী বা করবে। তো রে ফিনিক্সও মার খেয়ে যায়, মানে এখন আর কি সবাইকে শত্রু বানিয়ে নিয়েছে এমএফটিরা। তো আমি শুধু চাইছি যে এই ম্যাচটা হচ্ছে হোক, মানে হোয়াইট সিক্স আর এমএফটিদের যদি ম্যাচ হতে হয় তো হোক, কিন্তু সেটা যেন এই বছরের আবার ওয়ার্ল্ড গেমসে না বুক করে দেয়, সেটা কিন্তু খারাপ হবে। কারণ ওয়ার গেমস ম্যাচ আরও মানে বেশি কিছু ডিজার্ভ করে, মানে যে সুপারস্টার লেভেল ডিজার্ভ করে বা যে স্টার পাওয়ার ডিজার্ভ করে সেটা আরও একটু বেশি ডিজার্ভ করে ওয়ার গেমস ম্যাচ। তো আমার মনে হয় এই ম্যাচটাকে করাক ডাব্লিউডাব্লিউ, কিন্তু ওয়ার গেমসে যেন না করিয়ে দেয় আবার, সেটা একটু মানে দেখতে খারাপ লাগবে আর কি, এটাই যা। এবার আসে স্ম্যাকডাউনের মেন রহস্যে, যে জেকব ফাটুকে কে অ্যাট্যাক করলো। তো আজকে স্ম্যাকডাউন যেমন নিক অল্ডিস শুরু করেছিল আর এটা মানে বলে দিয়েছিল যে জেকব ফাটু আর ড্রিউ ম্যাকইন্টায়ারের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেটা এখন নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য হবে ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। আর তারপর কোডি রোডসও সেখানে আসে, আর কোডি রোডস এসে সবার প্রথমে ক্রাউন জুয়েলে তার সেথ রলিন্সের যে ম্যাচটা হয়েছিল সেটাকে ডিসক্রাইব করে, কীভাবে কোডি রোডসকে সেখানে সেথ রলিন্স হারিয়ে দিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে। তাছাড়া কীভাবে তার সেথ রলিন্সকে আজ যে রিংয়ে নিজেদেরকে প্রমাণ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই সেটাকেও বলে, কিন্তু সেটাও বলে যে এইভাবে ডাব্লিউডাব্লিউ চলে না, আর ফিউচারে হয়তো আবার আমরা কোডি রোডস সেথ রলিন্সের ম্যাচ দেখতে পেতে পারি। কিন্তু আপাতত সেথ রলিন্সের কিছু পার্সোনাল প্রবলেম আছে ব্রন ব্রেকার, ব্রনসন রিড, পল হেমান এদের সাথে, তো সেথ রলিন্স সেটাকে হ্যান্ডেল করবে আর কোডি রোডস হ্যান্ডেল করবে স্ম্যাকডাউনের বিজনেসকে। তারপর সে আবার সবাইকে মনে করিয়ে দেয় যে আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে একটা নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য ম্যাচ হবে, যেখানে ড্রিউ ম্যাকইন্টায়ার জেকব ফাটুকে ফেস করতে চলেছে। যেহেতু জেকব ফাটুর হোম টাউন থেকে আজকে স্ম্যাকডাউন হচ্ছিল, তো সেই কারণে জেকব ফাটুর জন্য একটা আলাদাই লেভেলের চিয়ার ছিল। কিন্তু কালকের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে জেকব ফাটু একটু নন রেসলিং রিলেটেড ইনজুরি ফেস করেছে, যার ফলে এখন জেকব ফাটুকেও এই বছরটা অন্তত ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হবে, আর ডাব্লিউডাব্লিউ হয়তো কোনো একটা রাস্তা দেখে নেবে যেইভাবে জেকব ফাটুকে টেলিভিশন থেকে অফ করা যায়। আর আজ ঠিক সেটাই হয়েছে, কারণ আজকে যখন অ্যাকচুয়ালি এই ম্যাচটা মেইন ইভেন্টে শুরু হওয়ার কথা ছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম যে জেকব ফাটুর মিউজিক তো বেজেছিল কিন্তু সেখান থেকে জেকব ফাটু বেরিয়ে আসেনি। আর তারপর আমরা ব্যাক স্টেজে দেখতে পাই যে জেকব ফাটুকে কেউ বাজেভাবে অ্যাটাক করেছে, একটা লোহার স্ট্রাকচার তার পিঠের উপর পড়ে আছে আর তার মুখের সামনে আর কি রক্ত, তার ভাঙা দাঁত এইসব পড়ে আছে। তো এত বাজেভাবে জেকব ফাটুকে কে অ্যাটাক করলো? তো তারপর আমরা দেখতে পাই সেখানে মেডিকেল টিম আসে, জেকব ফাটুকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়, নিক অল্ডিসও সেখানে ছিল। কিন্তু তারপর যখন ড্রিউ ম্যাকইন্টায়ার আর কি বেরিয়ে আসে, তো ড্রিউ ম্যাকইন্টায়ার বলে যে জেকব ফাটু যখন কম্পিট করতে পারবেই না তখন রেফারিকে বলে ঠিক আছে আমি তাহলে নাম্বার 1 কন্টেন্ডার তো অটোমেটিক হয়ে গেছি, তো আমার হ্যান্ড রেজ করো, আমাকে নাম্বার 1 কন্টেন্ডার বানিয়ে দাও, এবার আমি আসতে চলেছি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য। তো নিক অল্ডিস বেরিয়ে আসে, আর নিক অল্ডিস বেরিয়ে এসে বলে যে আমি বলে দিচ্ছি যদি আমি কোনোভাবে জানতে পারি যে এই যে ব্যাকস্টেজে যে ঘটনাটা ঘটেছে এইটার পেছনে তোর কোনো রকম হাত আছে তাহলে আমি তোকে দেখে নেব। তো ড্রিউ ম্যাকইন্টায়ার বলে যে দেখ ভাই আমি যা করি সামনাসামনি করি, আমি এরকম পেছন থেকে ভিতর মতো কিছু করি না, তুই আমাকে চিনিস, তাই এইটা যেটা ঘটেছে এর পেছনে আমার কোনো হাত নেই। কিন্তু কোডি রোডস তো সেটা বিশ্বাস করতে নারাজ, কারণ কোডি রোডস তারপর বেরিয়ে আসে আর দেখেই মনে হচ্ছিল যে কোডি রোডস তো আজকে পুরো পাগল হয়ে গেছে। প্রথম কথা ক্রাউন জুয়েলে সে মানে সেথ রলিন্সের কাছে হেরেছে সেই রাগটা তো তার মাথায় আছেই, আর তারপর যা সব হচ্ছে এরপর কোডি রোডসের মাথা পুরো গরম হয়ে গেছিলো। আর কোডি রোডস বললো যে এখানে যে দর্শকরা এসেছে তারা একটা নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ দেখতে চায়, আর এখন তাদেরকে কিছু না কিছু তো দিতেই হবে। ঠিক আছে তোর এই চ্যাম্পিয়নশিপটা চাই তো চ এখনই আমরা একটা ম্যাচ করে নিই, এই বলে আর কি কোডি রোডস এই ম্যাচের জন্য রেডি হয়ে যায়। কিন্তু কোডি রোডস আজকে তার রেসলিং গিয়ারে ছিল না, সে যেই স্যুট বুট পরে আসে মানে কোট প্যান্ট পরে আসে সেটা পরেই ছিল। তো জাস্ট নিজের কোটটাকে খুললো আর ওই অবস্থায় আর কি ম্যাচের জন্য রেডি হয়ে গেল। তারপর তো এটাকে ম্যাচ বলা চলে না, এটা ব্রল হতে থাকলো ড্রিউ ম্যাকইন্টায়ার আর কোডি রোডসের মধ্যে। তারপর আমরা দেখলাম কোডি রোডস কোনোভাবে আর কি নিজেকে সামলে নিল, ড্রিউ ম্যাকইন্টায়ারকে সামলে নিল, আর তারপর তারা যখন রিংয়ে গেল রিং বেলও বেজে গেল, মানে ম্যাচটা অফিসিয়ালও হয়ে গেল, রেফারিও চলে এলো, কিন্তু কোডি রোডস তখনও নিজের রিং গিয়ারে নেই। তারপর এটাকে যেমন বললাম এটাকে ম্যাচ বলা চলে না, এটা একটা ব্রল টাইপেরই জিনিসপত্র হচ্ছিল চারিদিকে। আর লাস্টে আমরা দেখতে পাই এই ম্যাচের কোনো রেজাল্ট বেরোয় না, আর বেরোতই বা কী করে, কোডি রোডস এই ম্যাচের জন্য ঠিকমতো প্রিপেয়ারই ছিল না, তো এই ম্যাচের কোনো প্রপার রেজাল্ট বেরোয় না।
আমরা দেখতে পাই কোডি রোডস যখন রিং সাইডে যায়, মানে রিং সাইডে যে অ্যানাউন্সাররা যেখানে থাকে সেখানে কোডি রোডসকে ড্রিউ ম্যাকেন্টায়ার ফেলে দেয়, আর সেখানে কোডি রোডসের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপটাও রাখা ছিল, আর সেইটা দিয়ে কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারের মাথায় একটা বাড়ি মারে। আর কোডি রোডস তো আজকে একদমই ফেস সুপারস্টারের মতো বিহেভ করছিল না, কিন্তু যাই হোক সেটার পর এই ম্যাচটা ডিসকোয়ালিফাই হয়ে যায় কোডি রোডস, আর এই ম্যাচটা মানে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। কিন্তু তখন আমরা দেখতে পাই কোডি রোডসের রাগ কমে না, আমরা দেখতে পাই কোডি রোডস যে অ্যানাউন্সার টেবিলটা থাকে সেটাকে ক্লিয়ার করে, আর সেইখানে ড্রিউ ম্যাকেন্টায়ারকে একটা ক্রস রোডস দিতে যাচ্ছিল, কিন্তু সেই সময় নিকোলডিস আর স্ম্যাকডাউনের সিকিউরিটিরা সবাই সেখানে চলে আসে আর কোনোভাবে তাদেরকে আলাদা করা হয়। কিন্তু যেতে যেতেও আমরা দেখতে পাই যখন আর কি সে এন্ট্রেন্সের দিকে যাচ্ছিল ড্রিউ ম্যাকেন্টায়ার, তখন কোডি রোডস টপ রোপ থেকে মানে কর্নার থেকে তার উপরে একটা ডাইভ মারে, আর এইভাবে আমরা দেখতে পাই আজকে স্ম্যাকডাউন শেষ হয়, যেখানে ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোডি রোডস দুজনকে দেখছিল, আর কোডি রোডসের চোখে মুখে সেই রাগটা দেখা যাচ্ছিল যে কোডি রোডস অ্যাকচুয়ালি পিস অফ হয়ে আছে যে যেটা ঘটেছে জেকব ফাটুর সাথে। কিন্তু দেখো এখানে কোডি রোডস তো ভাবছে যে এই সব কিছু ড্রিউ ম্যাকেন্টায়ার করেছে, ওই দিক থেকে নিকোলডিসও কোথাও না কোথাও ভাবছে যে এর পেছনে ড্রিউ ম্যাকেন্টায়ারের হাত আছে, কিন্তু আমি যদি বলি এর পেছনে ড্রিউ ম্যাকেন্টায়ারের হাত নেই, কারণ এর আগে ব্যাকস্টেজে একটা সেগমেন্ট হয়েছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম জেকব ফাটু আর কোডি রোডসের মধ্যে একটা কনফ্রন্টেশন হয়েছিল, আর সেই সেগমেন্টটাকে তোমরা যদি ভালো করে দেখো তাদের মধ্যে যা কথাবার্তা হচ্ছিল সেটাকে ভুলে যাও। যদি তোমরা পেছনে দেখো তোমরা একটা ফিগারকে দেখতে পাবে, দেখো এখন স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, তো এই ফিগারটা কে ছিল? এই ফিগারটা হচ্ছে র্যান্ডি অর্টন দ্য ভাইপার। আর হ্যাঁ, র্যান্ডি অর্টন এই স্টোরি লাইনে আসছে, আর তোমরা যদি ভালো করে জেকব ফাটুকেও লক্ষ্য করে থাকো যখন সে আর কি পড়েছিল তখন তার দাঁত কেন ভাঙবে, তার মুখ থেকে রক্ত কেন বেরোবে, এটা তখনই সম্ভব যখন কেউ তার মুখে খুব জোরে আঘাত করে, আর মুখে আঘাত করতে এক্সপার্টকে র্যান্ডি অর্টন, সেটা আর কেউ হতে পারে, কিন্তু আর কেউ থেকেও একটা ডেঞ্জারাস অস্ত্র তার কাছে আছে যেটা হচ্ছে পয়েন্ট কিক, আর সেইটা যদি একবার পড়ে যায় তাহলেই কোনো সুপারস্টারের এই ধরনের অবস্থা হতে পারে। তো র্যান্ডি অর্টনের ধৈর্যের বাঁধ ধীরে ধীরে ভাঙছে, আর এইটা সম্ভবত র্যান্ডি অর্টনই যে কিনা জেকব ফাটুকে অ্যাটাক করেছে, তার কারণ হচ্ছে র্যান্ডি অর্টনেরও চ্যাম্পিয়নশিপটা চাই, কিন্তু র্যান্ডি অর্টনকে কেউ কনসিডারই করছে না এই চ্যাম্পিয়নশিপটার জন্য, তার বদলে সবাই সুযোগ পেয়ে যাচ্ছে। এবার ড্রিউ ম্যাকেন্টায়ার তো আমাদের হারামি মানুষ, তো সেই কারণে ড্রিউ ম্যাকেন্টায়ারকে অ্যাটাক করা হয়তো অতটা সহজ হবে না র্যান্ডি অর্টনের জন্য, কিন্তু র্যান্ডি অর্টন যেহেতু তার হিল টার্ন করতে চলেছে, তাই এই মুহূর্তে যে ফেস সুপারস্টার ছিল মানে জেকব ফাটু, তাকে অ্যাটাক করে এইটা আর কি একটা সাসপেন্সে রেখেছে যে সে তো অন্তত এই ম্যাচে কম্পিট করতে পারবে না। এবার ওটা আলাদা ব্যাপার যে জেকব ফাটু রিয়েল লাইফেও ইনজিওর ছিল, সেই কারণে তাকে টেলিভিশন থেকে অফ করার জন্য এইসব মুভ করা হয়েছে, কিন্তু এই মুভের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ধীরে ধীরে টিজার দিতেও শুরু করে দিয়েছে, যেটা এই মুহূর্তে হয়তো কারো চোখে পড়ছে না, কিন্তু একটা সময় এমন আসবে যখন হয়তো আমরা এটাই এক্সপোজ হতে দেখব যে সব কিছুর পেছনে যার হাত ছিল সে হচ্ছে র্যান্ডি অর্টন। সেটা হয়তো সোজাভাবে এখন প্রকাশ হবে না, কিন্তু একটা সময় আসবে যখন এই রহস্যটা উন্মোচন হবে, আর সেখান থেকেই শুরু হবে র্যান্ডি অর্টন আর কোডি রোডসের ফিউড, যেখানে র্যান্ডি অর্টনের হিল টার্ন অফিসিয়ালি হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে। তো তোমরা বলো তোমাদের এই বিষয়ে মতামত কি, আর তোমাদেরও আমাদের মানে আমার মতো সেম কিছু মনে হচ্ছে কি না, আর আজকে স্ম্যাকডাউন তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। থ্যাংক ইউ তোমাদেরকে 17,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দেওয়ার জন্য। আমি চাই এই বছরটা শেষ হতে হতে আমি যেন অন্তত 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারি, মানে সাবস্ক্রাইবার্সের একটা ফ্যামিলি হয়ে উঠতে পারি। তো আর 3,000 সাবস্ক্রাইবার্স বাকি আছে, তো তোমরা চাইলে সেটা করে দিতে পারো, খুব উপকার হবে। তো এখনও 2 মাস টাইম আছে, এই 2 মাসে 3,000 সাবস্ক্রাইবার্স তোমরা যদি করতে পারো তো করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পাবে, সেটাকেও প্রেস করে যেতে ভুলো না, এতে চ্যানেল আর ভিডিও দুটোরই একটু উপকার হয়। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, হ্যাপি দিওয়ালি সবাইকে, হ্যাপি ধনতেরাস, আর টাটা।